আপনার রক্তেই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন, তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। তুলো তুলো, আমার সমস্যা নেই। একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমদ খান। তানভীর নিঃশব্দে হেসেই চলেছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই। রাজনীতি করার অনুমতি পেয়েছো বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমরা দুজনকেই সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিয়া খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই এত বছর বাইরে ছিলি, এখানে কার সাথে ঝামেলা করিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না। আমি মারপিট করিনি, এমনিই কেটে গেছে। এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবারও বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞাসা করছি, কে রে তানবীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভ্যাবাচাকা খেলো তানভীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না, একদমই না। ভাইয়ের মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? বড়াম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। মালিয়া খান কিছু বলার আগে আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রেগে ফুসতেছে মনে হয়। তুমি ওখানে সামলাও গিয়ে, আমি ঠিক আছি, সমস্যা হলে কল দিব। মালিয়া খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধালো। মেয়ে কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কি লাভ হলো? দিব্যি দুজন দুই রকম অসুস্থতে ভুগতেছ। তুমি সুস্থ থাকলে তো বোনুর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো। ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। কিছুটা। তানভীর পুনরায় প্রশ্ন করল। খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল। হ্যাঁ। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করল, কোথায় যাবি বলেছিলি? গেছিলি? কি খাওয়ালো? তানভীর হাসি মুখে উত্তর দিল। নাস্তা খাওয়াইছে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গো হেড। তানভীর শান্ত স্বরে বলল, রেস্ট নেবা? লাইট অফ করে দেব? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীরগতিতে মেঘের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘন্টার জ্বরে অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার উপর ঔষধের প্রভাবে সারা দিন রাত শুধু ঘুমায়। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ ওর সব বেঁধে আমায় দিয়ে দাও, তবু ওকে তুমি সুস্থ করে দাও প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনারা যেন বাঁধ ভেঙে ছুটাছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না প্লিজ। এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো একবার অন্তত দূরে সরে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয়, দুনিয়া ছেড়ে চলে যাব। কথাগুলো একেবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট্ট পৃষ্ঠাতে দুটো ঔষধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো। তানভীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে 2টো ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না আমার কাছে, আচ্ছা। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নেই, আর ওষুধ এনে একটা ওকে এখনই খাইয়ে দিস। তানভীর ঠিক আছে। বলেই টাকাটা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছে। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে।
ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠলো আবিরের। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো। তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে, হাতের ব্যথা একেবারে সারেনি, ঔষধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসার মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভিতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল। কাকামণি, ভেতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন, শরীরে কি অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবে? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল। পারবো, তাছাড়া রাকিব রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল। আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল। তারপরও ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই, তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে চাস, তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করে বলবেন, তখন তো আবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথে যাস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবিরকে দেখে মেঘের ভেতরে ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভালো লাগে কেন? দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো। বসতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্যে। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছুই বলছে না। আবির পুনরায় বলল, বাইরে কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল। কিছু খাবো না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজের অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে। আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন, এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফিয়ামানিল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল। দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জান্নাত আপুকে নিয়ে সুখে থাকেন। আবির এর স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আসি। আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানভীর কেউই নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন আবির রুমেই খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বললেন, তানভীর, মিমকে একটু ডাক দিয়ে নিয়ে আয় তো। গত সপ্তাহে মিম উপরের রুমে শিফট হয়েছে, তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুম গুছায়। তানভীর মিমের দরজায় এসে ডাকলো। মিম, খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানভীর এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজ বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠলেন, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেই ভালো, তুই নিয়ে যাস। ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা।
আবির চটজলদি খাওয়া শেষ করলো, যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল। আপনার টাইম মতো চলে আসবেন প্লিজ। তানভীরের দিকে চেয়ে বলল। তুই কি এখন যেতে পারবি? তানভীর জবাব দিল। একটু পরে যাই। আবির শান্ত স্বরে বলল। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ল। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব, রাসেলেরও আব্বু চাচ্চু যারা ছিলেন তারা সকলেই এসেছেন। অফিসের কলিগদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাই নাম মিরাজ, তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানভীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল। আবির গলা খাকারি দিয়াতে পেছনে ঘুরেছে। আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল। তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল। কি এতে? আবির উত্তর দিল। বিরিয়ানি। মেঘ শুধু বলেছে। আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল। আমি জানি তোর বিরিয়ানি থেকে কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নিই, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসবো। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসে সিইও এর দায়িত্ব পালন করা চারটিখানি কথা নয়, তারপরও কোনো কাজে ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরে নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধাই হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলেছে। টিপস দেন। দোকানদার জিজ্ঞাসা করছে, কোনটা দিব? কম করে হলেও 20-30 জাতের চিপস। আবির হা হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানতো, কিন্তু অন্য কোন কোম্পানি চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডেরই চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যের সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে মেঘ অবাক চোখে শুধালো। আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন। তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। এত চিপসের ভিড় থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল। এগুলো আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল। বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদে চাবি দিয়ে বলল। মেঘের শরীর ভালো থাকলে ওকে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল। ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহে সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে 2 বোন 2টো কানে গুজে কয়েকটা ছবিও তুলেছে। আর এটা সেটা হাজারো গল্প করছে। 1 সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসে। মোজাম্মেল খান অথবা আলী আহমদ খান রুটি, কলা, ফল নিয়ে আসে। তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। মেঘ রুমে ঢুকতেই চোখে পড়ল টেবিলের উপর রাখা প্রশ্ন আর শীটের দিকে। এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। বুঝতে বাকি নেই যে এগুলো আবিরই এনেছেন। মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে। অসুস্থতার ফলে 1 সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবিরের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোভাবেই কাটলো সকলের। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়ল মেঘ। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে। হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলোর আগা হাঁটু ছুঁইছে। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবিরের। সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল। এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল। পার্লারে। আবির কপাল কুঁচকে শুধালো। কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল। চুল কাটাতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। তোকে চুল কাটার অনুমতি কি দিয়েছে? মেঘ একদমে বলে ফেলল। আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটাতে চাচ্ছি।
আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। মামনি বলেছে? মেঘ উত্তর দিল। জি। আবির ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো। চুল কাটাবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপর যেন না ওঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল। আমার চুল আমি কাটাবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল। চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলে শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল। আমার চুল আমি যা ইচ্ছা তাই করব। আপনার কথা আমি কেন শুনবো? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে, আমার উপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছিলেন কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটতে রাজি হয়েছে সেই অনেক। হালিমা খানের জোরাজুরিতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটাতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে ভাবল, না না, আবির ভাইয়ের ওপর কোনো বিশ্বাস নেই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু ব্যাটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নিই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেঘের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভড়কে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল। কোমর পর্যন্ত কাটবো চুল। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন। কোমর পর্যন্ত কাটালে আর কি হবে? সেই তো বড় থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল। তারপরেও কোমর পর্যন্তই কাটবো, আর ছোট করব না, প্লিজ আম্মু। হালিমা খানও আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে, তখনই মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ের নুপুরে ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমদ খান প্রশ্ন করলেন। এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল। আলহামদুলিল্লাহ, ভালো বড়াবু। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল। চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল। হ্যাঁ। তানভীর হুট করেই বলে উঠল। ভালো করেছিস। লম্বা ছিল তোকে শেওড়া গাছের পেত্রের মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানভীর জিহবায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ার দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবিরের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন। নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ। ততক্ষণে আলী আহমদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন। তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন। আমার মেয়েকে নিয়ে কেউ যেন কোনো মজা না করে। আমার মেয়ের তুলনা শুধু পরের সাথেই সম্ভব। কথাটা বলে মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল। পেতনি তো তবুও আছে থাকে, পরি হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল। ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীরও আর কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক। এক হাতে ফোনে কি যেন চেক করছেন, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘ মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল। আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখে ঢোক গিলে ছোট করে বলল। পরে বলবো নে। মেঘ বলে উঠল। কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল। চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কিসের কথা? মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে।
ততক্ষণে মালিহা খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন। তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল। আচ্ছা বড়াম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? মালিহা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।